নেপাল, তিব্বত এবং চীনের ঘিরে কিন্তু একটা অলরেডি স্টাডি আমাদের কিন্তু হয়েছিল এবং সেখানকার রিপোর্টে কিন্তু পরিষ্কার লেখা ছিল কিছু পোটেনশিয়াল গ্লেশিয়ার্স আছে। বিষয়টা কি, হিমালয় সুনামি কেন বলা হচ্ছে? মানুষের প্রাণহানি প্রকৃতির কাছে হার মানতে বাধ্য হচ্ছে। প্রাকৃতিক ধস সীমান্তকেও মানে না। ভারতের জন্য কতটা চিন্তার? পরিবেশের এই রিস্ক ফ্যাক্টরস গুলোকে ইগনোর না করা। হরপাবানে বিপর্যস্ত নেপাল, কিন্তু কেন হঠাৎ প্রকৃতির রোষে পড়ল পড়শি দেশ নেপাল? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী, তার থেকে জানার চেষ্টা করব। এল নিনোর প্রসঙ্গ আপনি বারবার তুলেছেন এবং সামাজিক মাধ্যমে আপনি লিখলেন এই ঘটনাটাকে যে হিমালয় সুনামি। বিষয়টা কি, হিমালয় সুনামি কেন বলা হচ্ছে? দেখো, প্রথমত যে বিষয়টা বুঝতে হবে, আমাদের যে উত্তর ভারত যে জায়গাটা আছে, এবং এটা তো মানে মেনলি হয়েছে আমাদের এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো কোনো আইসোলেটেড ঘটনা নয়। এটা আমরা দেখেছি হরপাবান বারবার আসতে, এবং এর আগের যে বছরগুলোতে সেখানেও আমরা দেখেছি যে হিমালয়ের বিভিন্ন অঞ্চল কিন্তু ভালনারেবলস, কারণ একটা মাউন্টেন ফ্লাড তৈরি হওয়ার কিন্তু প্রবণতা এখনকার সময় দাঁড়িয়ে আমরা দেখছি বেড়েছে। এবং এটা শুধু যে আমরা দেখতে পাচ্ছি তা নয়, বিভিন্ন গবেষণার মাধ্যমে যে রিপোর্টস গুলো উঠে এসেছে, যেমন এটা আমাদের ইন্টারন্যাশনাল যে আমাদের যে মাউন্টেন ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের যেটা রিপোর্টস আছে, সেখানে কিন্তু অলরেডি 3624টা মতো গ্লেসিয়ার্সকে আইডেন্টিফাই করা হয়েছে এই টোটাল বেসিনটাতে। মানে এটা তো একটা একটা মানে পার্টিকুলার এরিয়া নয়, এটা কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চল, এবং সেটা নেপাল, তিব্বত এবং চীনের যে স্বায়ত্তশাসন যে অঞ্চলটা, তিব্বতীয় রিজিয়ন্সটা, এই সমস্তটা ঘিরে কিন্তু একটা অলরেডি স্টাডি আমাদের কিন্তু হয়েছিল, এবং সেখানকার রিপোর্টে কিন্তু পরিষ্কার লেখা ছিল যে এই সমস্ত অঞ্চলে বেশ কিছু পোটেনশিয়াল গ্লেশিয়ার্স আছে, যেগুলোকে একদম ক্লোজ মনিটরিং দরকার, এবং সেগুলোকে ভীষণভাবে ভালনারেবল একটা সিচুয়েশনে আছে। কারণ আমরা যেটা দেখতে পেয়েছি, যেভাবে স্যাটেলাইট পিকচার্স বা অ্যানালিসিসে, কারণ এমন অবস্থা এখন কিন্তু ওখান থেকে ডেটা পাওয়া ইটস ডিফিকাল্ট অবস্থা একদম। মানে যেটা উঠে এসছে যে চীন যেভাবে সেটাকে অ্যানালিসিস করেছে, যে তিব্বতীয় জিরো কাউন্টিং রিজিয়ন্সটাতে তো মেইনলি ওটা উৎপন্নটা হয়েছে, এবং তারপর এই যে প্রাকৃতিক ধস বা এই ধরনের সুনামি যে আমাদের সীমান্তকেও মানে না। মানে প্রকৃতি কিন্তু এই সীমান্তর কোনো আমাদের ব্যারিয়ার নেই। সেটা যদি আজকে তিব্বতীয় সীমান্তে হয়, সেটার প্রভাব কিন্তু পড়লো আমাদের একেবারে নেপাল, কারণ ওটা জিরো কাউন্টিং এ তৈরি হলো, ওখান থেকে ধসটা তৈরি হলো। তারপর সেখানেতে এটা আশা করা যাচ্ছে যে এখনো পর্যন্ত স্যাটেলাইট পিকচার্স গুলোকে অ্যানালিসিস করে যেটা বলা হচ্ছে, যে এটা শুধু যে ওখান থেকে যে ধস নেমেছে তা নয়, সেখানে গ্লেশিয়ার্স গুলো, সেই গ্লেশিয়ার্স গুলো ফেটে গেছে, যেটাকে আমরা সাধারণত টেকনিক্যালি বলে থাকি জিএলও, মানে গ্লেশিয়ার্স লেক আউটবার্স্ট ফ্লাড। এই ধরনের ফ্লাড আমরা কিন্তু যেটা হরপাবান সাধারণত আমরা এই পার্বত্য হিমালয়ান অঞ্চলগুলোতেই দেখে থাকি। মানে এই যে হরপাবানটা হলো, এটার কারণ এই গ্লেসিয়ারের যে লেক, এটা এটা ফেটে এটার যাওয়া। আউটবার্স্ট হওয়া, Okay. এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই অঞ্চলের যে নদীগুলো আছে, এগুলো তো একটা পাহাড়ি ভয়াল একটা রূপ তাদের থাকে, এবং সেটা কিন্তু এই যে বর্ষার সময় তাদের এমনি একটা জলে পরিপূর্ণ অবস্থায় থাকে, এবং সেখানেতে কিছুদিন আগে একটা ভূমিধস হয়, এবং ওই যে রিভারটা যেটা কোশিকে ধরা হচ্ছে, সেটা কিন্তু সেখানেতে একটা ভূমিধসেতে তার জলস্ফীতিটা আটকে যায় কোনো জায়গায়, তারপর সেটা একটা ভয়াল রূপ নেয়, এবং সেই এই যে অঞ্চলগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের এই প্রাকৃতিক এই লেকগুলো একটা ভালনারেবল কন্ডিশনে আছে, সেটা আমাদের বুঝতে হবে। কারণ এই নদীটাই আমাদের নেপাল হয়ে ভারতবর্ষে গন্ডক নামে একদমই, আমি আছে। এই প্রসঙ্গে আসতেই চাইছিলাম যে যেহেতু পড়শি দেশ একেবারে, ভারতের জন্য কতটা চিন্তার? দেখো, প্রথমত বুঝতে হবে যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সেটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি, এবং এখনো যে ডেটা, যেভাবে এনডিআরএফ টিম যেভাবে কাজ করছে বহু জায়গায়, মানে এটা তো একটা পার্টিকুলার অঞ্চল না, যখন নদী
থেকে জিনিসটা হয়, নদীর তীরবর্তী অনেকটা অঞ্চল কিন্তু এটাতে এফেক্টেড হয়। এখানে যে কোশি যে রিভারটাকে আমরা বলছি, তার তীরবর্তী যে অঞ্চলগুলো আছে, দিদাং আছে, সেটা এফেক্টেড হচ্ছে, রসুই জেলা আছে সেটা এফেক্টেড হচ্ছে, এবং গোর্খা এরিয়া আছে সেটা এফেক্টেড হচ্ছে, দার্জিলিং আছে সেটা এফেক্টেড হচ্ছে। এবার এইভাবে যে এফেক্টেডটা হচ্ছে, এটার বিস্তৃতিটা কিন্তু আমরা খুব পারফেক্টলি এখনই অ্যানালিসিস করাটা খুব ডিফিকাল্ট। কারণ এর পরে এই জলটা কিভাবে কোন দিক দিয়ে জলটাকে মানে একেবারে সেটা বেরিয়ে যাবে, এটার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকাটা ভীষণ দরকার। কারণ আজকে এই নদী কিন্তু আজকে আমাদের বিহারের কাছে এসে গন্ডক যে নদীটা সেই ভাবেই আছে, কারণ ত্রিশূল থেকে শুরু হয়েছে। কারণ এই যে আমাদের জলধারাটা, সেটা কিন্তু কোথাও যদি এটা মানে সায়েন্সটা বুঝতে হবে যে কোথাও যদি আমাদের কোথাও আমরা দেখি যে ওটা আটকে গেছে, তাহলে সেটা একটা ফ্লাডের মতো চারদিকে দুকুল মানে উপকূলবর্তী অঞ্চলগুলোকে একদম ভাসিয়ে দিচ্ছে, এবং সেই ভাসিয়ে দেওয়াটা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে দিকগুলো, সেই দিকটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ডেভেলপমেন্ট করছি। ডেভেলপমেন্ট আমরা নদীর তীরবর্তী অঞ্চলগুলোকে ধরে করছি। আজকে নেপালের যে সমস্ত পার্বত্য অঞ্চলগুলো, আজকে হিমালয়ান যে পার্বত্য অঞ্চলটা, এটা তো একটা বিস্তৃত অঞ্চল, এবং সেই বিস্তৃত অঞ্চলটার মধ্যে কিন্তু আমরা বারবার দেখছি এই ধরনের ফ্লাশ ফ্লাড হওয়া, যেটাকে আমরা হরপাবান বলি, সেটা কিন্তু বারবার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে। এবং আমরা কিন্তু সেই ক্লাইমেট রিস্কটাকে আমরা ডেভেলপমেন্টের সাথে সামঞ্জস্যতা দিচ্ছি না। কিভাবে সম্ভব এটা সামঞ্জস্য করা? দেখো, জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে এভরিথিং কি এখন খুব ডেটা ওরিয়েন্টেড। মানে আমাদের যা কিছু হচ্ছে, যে সমস্ত পরিবর্তন হচ্ছে, সেগুলোকে খুব ক্লোজ মনিটরিং এ রাখা, সেটাকে ইগনোর করলে হবে না। মানে যে কোনো একটা প্রাকৃতিক পরিবর্তন, সেটা কিন্তু আমার ডেভেলপমেন্ট হওয়ার জন্য সেই জায়গাটা কতটা প্রতিকূল না অনুকূল, সেটা আমাদের কিন্তু ডিসিশনস নিতে হেল্প করে। সেটাকে যদি আমি ইগনোর করে আমি যদি সেখানে একটা ডেভেলপমেন্ট করে ফেললাম, এবং তারপর যদি আমরা অ্যানালিসিস করি, তখন কিন্তু সেই ডেভেলপমেন্টটা আমাদের একেবারে একটা বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। যেভাবে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ওখানে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত রকম আজকে হিমালয়ান বেল্টেও কিন্তু সমস্ত হাইড্রো পাওয়ার প্রজেক্টস গুলোর জন্যই আজকে পাহাড়গুলো এত নড়বড়ে হয়ে যাচ্ছে। আজকে সেখানকার মাটি কিন্তু অনেক বেশি ধরে রাখার ক্ষমতা সেগুলোকে হারাচ্ছে, এবং এগুলো কিন্তু স্টাডি করার যে গবেষণা, সেখান থেকে কিন্তু পরিষ্কার তথ্যগুলো উঠে আসছে। যে আমি যেটা বললাম যে কোথাও গিয়ে ওই তথাকথিত মানে উন্নয়ন করতে গিয়ে কোথাও গিয়ে প্রকৃতির একটা ক্ষতি হচ্ছে। এই জায়গাটাকে আমরা ব্যালেন্স রাখতে পারছি না। কারণ মাউন্টেন ডেভেলপমেন্ট, ইট ইজ নট দ্যাট যে সেখানে আমরা শুধু সড়ক বানাবো, রাস্তা করব, বা সেখানেতে শুধু আমরা হাইড্রো পাওয়ার প্রজেক্টস করব। তুমি চিন্তা করতে পারো যে এই ধরনের যে আমরা হরপা বানে দেখছি যে এত বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র ভেসে চলে যাচ্ছে, একটা মৈত্রী সেতু, সেটা তো ডেভেলপমেন্ট হয়েছিল, সেখানে তো সেতুটা তৈরি হয়েছে, মানে এটা কানেক্টিভিটি হয়েছে, সেটাকে এক নিমিষে ভেঙে চলে গেল। সুতরাং কোথাও তো আমাদের বুঝতে হবে যে প্রকৃতিকে আমরা যেভাবে দমন করবার চেষ্টা করছি, সেই জায়গাটা হয়তো প্রকৃতি চাইছে না। সেই জায়গাটা হয়তো প্রকৃতির যে জায়গাগুলোকে একদম সেফ প্লেস, একদম নীরব নিশ্চিন্ত একটা শান্তির জায়গা হিসাবে আমরা যে জায়গাগুলোকে মনে করি, সেখানে যদি আমরা এইভাবে অনুপ্রবেশ করতে থাকি, সেটার আমরা একটা রিভার্স এফেক্টস কিন্তু পাচ্ছি। এছাড়াও আমাদের সবসময় যেটা চিন্তা করতে হবে যে গবেষণার ওপর কিন্তু আমাদের জোর দিতে হবে। মানে আমরা ডেভেলপমেন্ট করছি, সেখানে আমরা মুনাফার কথা ভাবছি, আমরা কানেক্টিভিটির কথা ভাবছি, আমরা সড়ক সম্প্রসারণের কথা ভাবছি, আমরা এক্সপ্যানশনের কথা ভাবছি, কিন্তু আমরা ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা কিন্তু সবসময় বলি, যে এই অ্যাসেসমেন্টের যে তথ্যগুলোকে যদি সঠিকভাবে আমরা আমাদের ডেভেলপমেন্টের কোথায় সেই ইনফ্রাস্ট্রাকচার করাটা উচিত, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গাটা অনুকূল হবে, সেটা কতটা সেই জায়গায় করা উচিত, এই তথ্যগুলোকে কিন্তু আমরা প্রপারলি আমরা করছি না। যদি সেটা করতাম, তাহলে এই ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আজকে যে হতে হচ্ছে,
এটা একটা বিশাল ভাবে এতগুলো মানুষ, হুম, সেখানে তীর্থযাত্রীরাও ছিল, অনেক ভারতীয়রাও নিখোঁজ। অনেক ভারতীয়রা আছে এবং আমাদের ফরেন কান্ট্রির বহু মানুষেরা আছে। সুতরাং মানুষের প্রাণহানি যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা মানে ভাবাই যায় না। মানে প্রকৃতির কাছে সত্যি আমরা হার মানতে বাধ্য হচ্ছি। না, শুধু যে দূষণ বা আহ, যে ক্লাইমেট চেঞ্জ, শুধু সেটা নয়, উন্নয়নের নামে যে উন্নয়নযোগ্য চলছে সেটা একটা বড় কারণ এই মানে প্রাকৃতিক রোষের মুখে উন্নয়নটা পড়ার আমরা কারণে। কতটা পরিবেশ বান্ধব উন্নয়ন করছি, একদম। এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে। যে উন্নয়ন আমাদেরকে এমন না করছি আমরা, এত বেশি সেই জায়গাটাতে আমরা মানে বেশি স্ট্রেস দিচ্ছি যে সেই উন্নয়ন করতে গিয়ে আমরা এই ছোটখাটো জিনিসগুলো, যে কোন নদীর ওপর কি ধরনের বাঁধ আছে, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা স্টাডির মধ্যে নিচ্ছি না। হুম, যেমন আমি যেটা বললাম হুম, যে অলরেডি তো এই জায়গাগুলো আইডেন্টিফাইড ছিল, এগুলো তো ক্লোজ মনিটরিং এর দরকার ছিল এবং সেখানেতে ইভ্যাকুয়েশনস অফ পিপলস এটা কিন্তু দরকার ছিল। ওখান থেকে এত ঘন জনবসতি, যেখানে ওই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রসুই জেলার যে গ্রাম, যেটা একদম হুম, উত্তর দিকের যে জায়গাটা, একদম নেপালের যে উত্তর প্রান্তটা, সেখানে 50,000 মানুষ হুম, কিন্তু সেই জায়গাটার মধ্যে বসবাস করেন। বসবাস করে। সুতরাং একটা ঘিঞ্জি জায়গা, এটা খুব হুম, আইসোলেটেড জায়গা নয়, কিন্তু সেখানে এত ধরনের ডেভেলপমেন্ট করার আমরা চেষ্টা করেছি যে জায়গাটা আমাদের অনেক মানে পরিবেশগত দিক থেকে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু নজরে আনিনি। সুতরাং সেটা যদি করতাম তাহলে হুম, কিন্তু অনেকটা আমরা এই জায়গাটাকে আমরা সামলাতে পারবো, কারণ হুম, এইগুলো অলরেডি কিন্তু ভীষণভাবে ভালনারেবল। হুম, আজকে তিব্বতীয় যে স্বশাসিত অঞ্চল যেটা আছে, সেখানেও কিন্তু চীনের যে স্যাটেলাইট ডেটা, চীন যেভাবে কাজ করছে, আজকে ভারতবর্ষ কিন্তু সীমান্তবর্তী অঞ্চলগুলো, নেপালের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আমাদের পরিবেশগত ঝুঁকি কতটা আছে, হুম, হুম, সেই ক্লাইমেট রিস্ক, পরিবেশগত ঝুঁকি, ক্লাইমেট রিস্ক। কারণ দেখো, আমাদেরকে বুঝতে হবে আমাদের ভূ উষ্ণায়ন ঘটছে হুম, এবং এই ভূ উষ্ণায়নের প্রভাব তো কোনো একটা জায়গায় পড়ছে না। এটা তো এই অঞ্চলগুলো একটা গ্লেসিয়ার রিজিয়ন্স, এখানে হিমবাহগুলো মেল্টেড হয়ে যাচ্ছে, খুব কুইক মেল্ট হচ্ছে। তার জল ধরার ক্ষমতা যেটা থাকে তার চেয়ে বেশি সেটাকে জল ধারণ, কারণ মেল্ট হয়ে গিয়ে জল ধারণ ক্ষমতাটা তার কিন্তু কমে যাচ্ছে, সেখানে প্রচুর জল হয়ে সেটা যাচ্ছে, থেকে আউট। সেটা থেকে আউটবার্স্টটা হচ্ছে। এইভাবে যখন আউটবার্স্টটা তৈরি হচ্ছে এবং সেটাকে যদি আমরা প্রপার ক্লোজ মনিটরিং না করে সেটাকে আগে থেকে আমরা যদি সেটাকে আটকাতে না পারি, কারণ এখানে কিন্তু কোনো রকম ভাবে অতিবৃষ্টি হুম, হয়েছে হুম, সেরকম কোনো তত্ত্ব ইন্ডিকেশন নেই। ছিল না। আচ্ছা। এখানে তো প্রথমত মনে হয়েছিল যে স্যাটেলাইট ডেটা থেকে যে কোনো আর্থকোয়েক ট্রিগার্ড, কিন্তু এখনো যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে এবং যেভাবে ইন্টারন্যাশনাল যে মাউন্টেন ডেভেলপমেন্টের যে ডেটাগুলো উঠে আসছে, সেটা থেকে গ্লেসিয়ার্স আউটবার্সটাকেই কিন্তু মানে প্রধানত কারণ হুম, হিসাবে ধরা হচ্ছে। সুতরাং এটা আমাদের কিন্তু হুম। অনেকটা ভাবতে হবে। আচ্ছা, নেপালের এই যে ঘটনায় বিহারে, উত্তরপ্রদেশে, সেখানে যাতে যদি বন্যা হয়, পরিস্থিতি যাতে একটা মোকাবিলা করা যায়, তার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের জন্য কি কোনো চিন্তার কারণ আছে? অবশ্যই আমাদের তো আমরা জানি যে প্রত্যেক বছর এই মানে রিজিয়ন্সটা, মানে এই বেল্টটা, জেনারেলি আমরা আসাম কিভাবে দেখছি, হুম, কিভাবে বন্যাতে মানে কত প্রাণীর প্রাণ যাচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, কত স্পিসিসকে আমরা হারাচ্ছি, কত গন্ডারকে আমরা হারিয়ে ফেলছি প্রত্যেকটা বছর। এই জায়গাটা মানে টুয়ার্ডস, কিন্তু এই জন্য আমি হিমালয়ান সুনামি, হুম, হুম, যেটা আমি হুম, তোমাকে বারবার যে জায়গাটাকে আমি বলবার চেষ্টা করছি, এটা কিন্তু একটা সংকীর্ণ অঞ্চল নয়, এটা কিন্তু কোনো রাজ্যের পেরিফেরি অঞ্চল নয়, কারণ হিমালয় একটা সুবিস্তৃত অঞ্চল। একদম আমাদেরকে ভাবতে হবে, এটা কিন্তু আমাদের মানে অনেকটা রাজ্যের, যে বিহার উত্তরপ্রদেশের উত্তর অঞ্চল থেকে পুরোটা কিন্তু শুরু করে আমাদের কিন্তু উত্তরবঙ্গ, পুরো জায়গাটাই কিন্তু হিমালয়ের একটা বিশাল বিস্তৃতি আছে। সুতরাং তার যে একটা প্রভাব, কারণ নদীগুলো কিভাবে কতটা ভালনারেবল অবস্থায় আছে, এবং এই সময় যখন একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়, বন্যা পরিস্থিতি তো শুধু অতিবৃষ্টির প্রভাবে হচ্ছে না,
আমাদেরকে সবসময় বুঝতে হবে যে আমাদের নদীগুলোকে কি কন্ডিশনসে আছে, সেখানেতে কিভাবে তার উপকূলবর্তী যে অঞ্চলটা সেটাও কতটা ফ্লাড কন্ট্রোল বা ফ্লাড অ্যাডাপ্ট করার মতো কতটা ক্যাপাসিটিতে আছে। আমরা যদি নদীর তীরবর্তী অঞ্চলগুলো যদি দেখি যে কনক্রিট দিয়ে আমরা মুড়ে দিচ্ছি, সেখানে হুম। রেসর্ট তৈরি করে ফেলছি, সেখানেতে আরো বেশি কনস্ট্রাকশনস করছি, তাহলে তো জল শোষণ করবার ক্ষমতাটা মাটির তো থাকছে না। সুতরাং এই যে জলটা বেরিয়ে যাবে বা ফ্লো করবে, সেই জায়গাটা কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কারণ এইগুলো আমাদের মানে ন্যাচারাল জিনিস। এই ন্যাচারাল জায়গাটায় যখনই কিন্তু আজকে মানুষের ডেভেলপমেন্টাল প্রভাবটা যে যে জায়গাগুলোতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যত এগোচ্ছে, তত কিন্তু সেখান থেকে একটা রিভার্স এফেক্ট সেই জায়গাগুলোতে আসছে। সুতরাং কোথাও আমাদের কিন্তু ভাববার সময় এসেছে। কারণ যেভাবে ফ্রিকোয়েন্সি অফ দিস ইভেন্টস, মানে এই হরপাবানের যে ফ্রিকোয়েন্সিটা যেভাবে বাড়ছে এই অঞ্চলগুলোতে, সুতরাং এই অঞ্চলগুলোতে আমাদেরকে ভাবতে হবে কিভাবে কার্বন নিঃসরণের ক্ষমতা, মানে যে সমস্ত জায়গায় আমরা দেখছি অনেকটা বেশি, সেটাকে কি করে কম রাখা যায়। কিভাবে আমাদের শব্দ দূষণ, শব্দেরও যে ওয়েভটা থাকে, তার যে তরঙ্গ থাকে, সেটাতে কিন্তু সেখানকার পাহাড়গুলো অনেক অনেক বেশি ভালনারেবলস হয়ে যায়। সুতরাং আমাদের এই অনেকগুলো ফ্যাক্টরস থাকে, এই একটা দুটো ফ্যাক্টরস না। আমরা দেখছি যেভাবে আমরা গাড়ির যে ধুয়ো দূষণ সমস্ত কিছু, সবকিছু প্রভাব আজকে কিন্তু এই যে আমাদের একটা সুন্দর প্রাকৃতিক যে বৈচিত্র্যটা আছে, সেই জায়গায় কোথাও গিয়ে একটা আঘাত আনছে। সেই জায়গাটা কিন্তু আমাদের ভাববার সময় এসেছে। আমাদের ডেভেলপমেন্টের সাথে কোথায় আমাদের সংঘাত আসছে, সেই জায়গাগুলো আমাদের কনসিডার করতে হবে। আমাদের নেচার বেস সলিউশনস এর দিকে আসতে হবে, যে কিভাবে সেগুলোকে মনিটরিং আসতে হবে, সবসময় রিয়েল টাইম ডেটা ক্যাপচারিং এ আসতে হবে। সেইভাবে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ এত মানুষের ক্ষয়ক্ষতি, এত মানে আমাদের জীবনহানি। জীবনহানি সেটা থাকছে, তারপর আমাদের ডিস্ট্রাকশনস এতটা একটা থাকছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুবই। মানে উন্নয়নের নামে বড় বড় ইমারত তো তৈরি হচ্ছে, কিন্তু প্রকৃতির রোষ যখন আছড়ে পড়ছে হ্যাঁ, সবকিছু ধুলোয় এটাই মিশে তো যাচ্ছে মৈত্রী একদম। সেতু। মৈত্রী সেতুটা কিভাবে আমাদের চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল, মানে ইটস ইটস ফ্র্যাকশন অফ সেকেন্ডসে। সুতরাং এটা তো করতে, তৈরি হতে, তার অ্যাপ্রুভাল প্রসেস সবকিছু নিয়ে তো একটা হিউজ টাইম, কিন্তু প্রকৃতির কাছে কোথাও তো অর্থাৎ আমরা প্রকৃতির ঊর্ধ্বে কিছুই নয়। কিছু নয়। সুতরাং আমাদের এই গুরুত্বটা, পরিবেশকে এই গুরুত্বটা দেওয়া, পরিবেশের এই রিস্ক ফ্যাক্টরস গুলোকে ইগনোর না করা, এটা ভীষণভাবে দরকার। আমরা মনে করি যে ঠিক আছে, এখন তো ডেভেলপমেন্ট হচ্ছে, এখন এটাকে না কনসিডার করাটাই, এটা একটা ছোট একটা ফ্যাক্টর, এটাকে আমরা পরে সামলে নেব। কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমাদের যে ভাবাদর্শনটা, সেইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কারণ পরিবেশ হচ্ছে আলটিমেটাম আমাদের সমস্ত দিক থেকে, যেভাবে আমরা দেখতে পেয়েছি যে ক্ষয়ক্ষতি, যে বন্যার পরিস্থিতি, যে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকে এই অঞ্চলটা আছে, সেটা কিন্তু সত্যি আমাদের আগামী দিনটা কি হতে চলেছে বা কিভাবে আমরা সাস্টেন করব, সেটার দিকে কিন্তু একটা আমাদেরকে সত্যি চিন্তিত করছে।